আসসালামু আলাইকুম। শুরু করছি আমার মন তোর পাড়ায় উপন্যাস পর্ব 15। গাড়ি থেকে সাবার মা দৌড়ে এসে মেয়েকে আগলে নেয়। সাবার হাতের ব্যথার সাথে সাথে চুলে টান পড়ায় হু হু করে কান্না করে দেয়। অরিন নাক মুখ কুচকে ঝামটা মেরে বলে ওঠে, নটাঙ্কি কমিয়ে কর ঢঙ্গি কোথাকার। হাতটা জাস্ট মুচড়ে দিয়েছি, ভাঙিনি। ডাউট রয়ে গেলে চেক আপ করিয়ে নিবি, যত সব ন্যাকামো। সাবার মা সাবাকে কিছু বলতে না দিয়ে নিচেই বলেন, অনেক হয়েছে, আর কিছু বলতে হবে না, আমরা আজই ফিরে যাচ্ছি, তোমাদের আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। আলহামদুলিল্লাহ। সাবার মার কথায় শেষে অরিন ঠাস করে বলে দেয়। তার মুখ থমথমে হয়ে যায়। মেয়েকে আগলে নিয়ে দাঁড়াতেই কটুবাক্য শিকার হন। গত কয়দিন যাবৎ এগুলো শুনে শুনেই আজ দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। দীর্ঘশ্বাস ছেড়ে মেয়েকে নিয়ে চলে যান। তারা চলে গেলে অরিন মেঘা অবাক হয়ে তাদের পাশে দাঁড়িয়ে থাকা দুটো মেয়ের দিকে তাকায়। মেঘা বিস্ময়ের সাথে বলে, আপু তোমরা এইমাত্র কি বললে? মলেস্ট মানে? তোমরা কি করে জানলে? একজন প্রচণ্ড অনীহার সাথে বলে, ওই মেয়েটা আমাদের অ্যাপার্টমেন্টেই থাকে, প্রচণ্ড অহংকারী, ব্যবহার একদমই ভালো না। জাস্ট একদিন একটু ধাক্কা লেগেছিল বলে আমায় আর আমার মাকে যত কথা শুনিয়েছে, আর কদিন বাদে শোনা যায় ওকে পাওয়া যাচ্ছে না। দুদিন পর সকাল 9টায় কতগুলো লোক গাড়ি করে এসে অ্যাপার্টমেন্টের সামনে ওকে ফেলে রেখে যায়। ওর শরীরে ভাসমান দাগ দেখেই সবাই বুঝে নিয়েছে ওর সাথে ঠিক কী হয়েছে। এত কিছুর পরেও এই মেয়ের মাঝে বিন্দুমাত্র লজ্জা সংকোচ নেই। বাহায়ার মতো কী সব ড্রেস পরে ঘুরে বেড়ায়, আচরণও নেই কোনো পরিবর্তন। সি, ঘৃণায় নাক মুখ ছিটকে দুজন চলে যায়। এদিকে অরিন মেঘা হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থাকে। রোদ নিজেও সব শুনে, তবে তার অনুভূতি কাজ করে না। ইরিন বেরিয়ে এসে তাদের ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপাল কুঁচকে নেয়। এগিয়ে এসে বলে, তোরা এভাবে দাঁড়িয়ে কেন? কিছু কি হয়েছে? মেঘা ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, ওই ঘাসের ছাবার সাথে দেখা হয়েছিল। তোদের কিছু বলেছে? মেঘা তার প্রথম থেকে শেষ অবধি বলে। ইরিন হেসে অরিনের কাজ চাপড়ে দিয়ে বলে ওঠে, সাব্বাস, এই না হলে এলাকার বোন। অরিন হেসে দিয়ে মুখটা থমথমে করে নেয়। তিনজনই রোদের দিকে মলিন চোখে তাকায়। ইরিন এগিয়ে যেয়ে রোদকে আগলে নেয়, মাথায় হাত বুলিয়ে বলে, রোদ, তুই ওই মেয়ের কথা ধরে বসে থাকবি না। ওদের মতো মানুষদের কাজই অন্যকে হার্ট করা, তুই নিজেও জানিস। দা ভাই তোর জন্য কতটা ডেসপারেট। ওই মেয়ের কথায় উল্টোপাল্টা কিছু সিদ্ধান্ত নিস না আমার বোন, দা ভাই সব তছনছ করে দেবে। রোদ আলতো করে ঘাড় নাড়িয়ে বলে, আচ্ছা এখন বাড়ি চলো, আজ তো মারু আপুকে দেখতে আয়ান ভাই আসবে। কত কাজ বাড়িতে, দ্রুত চলো। চোখ দুটোতে কিছু সময় পূর্বে অশ্রুকণাও নেই। মুখশ্রী অত্যন্ত স্বাভাবিক। তারা নিঃশব্দে শ্বাস ছাড়ে। এই স্বাভাবিক থাকা লোক দেখানো মাত্র বাড়ি ফিরে নিজের রুমে যেয়ে ভেঙে পড়বে, সেটা তাদের কারোই অজানা নয়। বিনাবাকে সকলে গাড়িতে উঠে যায়। মারিয়াকে দেখতে আসবে শুনে ইরিন তাদের বাড়ি যাচ্ছে। রাতে ইমন অফিস থেকে ফেরার সময় তাকে নিয়ে আসবে। বাড়িতে পা রেখে রোজ স্বাভাবিক কদমে উপরে নিজের রুমে চলে যায়। তার রুমের দরজা লক করার শব্দে ইরিন অরিন মেঘা সোফায় ধপ করে বসে। তাদের শুকনো মুখ দেখে রায়ান চিন্তিত স্বরে বলে ওঠে, তোদের মুখ ওরকম শুকনো কেন লাগছে? অরিন শুকনো মুখেই সাবার কথা জানায়। রায়ান তপ্ত শ্বাস ছেড়ে নিচু স্বরে বলে, বেঁচে গেল, এখানে থাকলে হয়েছিল আজ। অরিন ভেংসি কেটে বলে, খুব এসেছিল আমার রোদু সোনাকে কথা শোনাতে, যেমনের সাথে তেমনই হয়েছে, একদম ঠিক হয়েছে। রায়ান প্রসঙ্গ পাল্টে গলা খাকারি দিয়ে বলে, সবাই যে ফ্রেশ হয়ে রেস্ট কর। রায়ান উঠে চলে যায়। অরিন অবাক স্বরে বলে ওঠে, ভাইয়া অভাবে কেন চলে গেল? মনে হলো কিছু একটা আড়াল করছে। অরিন মেঘার মনেও প্রশ্ন জাগে, তবে তাদের জবাব দেওয়ার মতো কেউ নেই। তিনজন একে অপরের দিকে তাকিয়ে উঠে পড়ে। অরিন মেঘা নিজেদের রুমে বিশ্রাম নিতে চলে যায়। ইরিন রান্নাঘরে পা বাড়ায়। তার মা মামি দুজনকে দেখে নিজের রুমে ফিরবে। দুপুরের খাবারের সময়ের পর রুদ্র ও বর্ষণ অফিস থেকে চলে আসে। বাড়িতে রোহানের উপস্থিত থাকায় মেঘ, আকাশ, ইহান কেউ আসে না। বিকেল হলেই আয়ান তার বাবা মাকে নিয়ে চলে আসে। নদীরা তাদের নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে ওঠে। ইরিন অরিন মেঘা উপরে রোদের রুমে আসে। রোদ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। ইরিন দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে এসে আদর গলায় ডাকে, রোদ। রোদ তাকে ঝাপটে ধরে কান্নায় ভেঙে পড়ে। ইরিন তার মাথায় হাত রাখতেই বলে, ওরা কেন আমায় ভুলতে দেয় না? কেন একটু ভালো থাকতে দেয় না? আমি তো ওই নোংরা দিনটা ভুলে যেতে চাই। আমার কোনো ভুল ছিল না, তবু আজ অবধি অন্যরা আমায় কথা শুনিয়ে যাচ্ছে।
তোর কোনো ভুল নেই যেন কান্না কেন করছিস? তুই তো জানিস তোর কিছু হয়নি, তাহলে লোকের কথা ধরে বসে আসছিস কেন? তুই না আমাদের ম্যাচিওর রোদু। কান্না থামা বোন, আমরা আছি তোর সাথে, তোর পাশে আছি আমরা। ইরিন ইনিয়ে বিনিয়ে অনেকভাবে রোদের কান্না থামায়। তাকে পরিপাটি করে চারজন একসাথে নেমে আসে। প্রথমে যে আয়নের বাবা মার সাথে কথা বলে নেয়। ইফতি তাদের একপাশে এসে চিন্তিত স্বরে বলে, এই রোদ, তোর চোখ মুখ এমন লাল হয়ে আছে কেন? কি হয়েছে? রোদ মাথা নত করে নিচু স্বরে বলে ওঠে, ঘুমাচ্ছিলাম তাই হয়তো। আমার সাথে আয়। ইফতি চারজনকে নিয়ে রুমে চলে আসে। রুহির দিয়ে যাওয়া শাড়ি গহনা ইরিনের হাতে তুলে দিয়ে বলে, মারুকে শাড়ি গহনা পরিয়ে পরিপাটি করে নিয়ে আয়, দ্রুত করবি। যে কোনো সময় ওনারা মেয়ের সাথে দেখা করতে চাইবে। ঠিক আছে। চারজন মারিয়ার রুমে আসলে তাকে ঘুমন্ত দেখে। কয়েকবার ডেকেও সাড়া পায় না। মেঘা মারিয়ার দিকে তাকিয়ে বলে, আপু খুব গভীর ঘুমে আছে। নো টেনশন মেঘু, তুই আপুর এক হাত ধর, আমি অন্যটা ধরছি। মেঘা অরিনের কথা বুঝতে পেরে প্রশ্ন ছাড়াই মারিয়ার অন্য হাত চেপে ধরে। দুজন মিলে তাকে ঘুমের মাঝেই টেনে বসায়। মারিয়া চোখ পিটপিট করে তাকায়, অবাক স্বরে ঘুম জড়ানো কণ্ঠে বলে, তোমরা আমায় এভাবে উঠালে কেন? ইরিন তার কোলে ব্লাউজ ও পেটিকোট গুজে দিয়ে বলে, বলছি তার আগে ওয়াশরুম থেকে দ্রুত এগুলো পরে আসো। এগুলো তো শাড়ির সাথে পরে। দ্যাটস মিন আমায় শাড়ি পরতে হবে? মারিয়া বিস্ময়ের সাথে জিজ্ঞেস করলে চারজন চারজনের দিকে তাকায়। চারজনে একসাথে মাথা নাড়ায়। মারিয়ার ঘুম ছুটে পালায়। আতঙ্কিত হয়ে বলে, ইম্পসিবল, আমি শাড়ি পরতে পারবো না, কখনোই পরিনি। মারিয়ার আতঙ্কিত মুখ দেখে সকলেই হাসিতে ফেটে পড়ে। রোদ ঠোঁট টিপে হেসে বলে, ওহো আপু, তোমায় পড়তেই হবে, চাচিমার আদেশ। মারিয়া প্রশ্ন করার সুযোগ পায় না, তাকে ঠেলে ঠুলে ওয়াশরুমে পাঠানো হয়। মিনিট পাঁচেকের মাঝে বের হয়ে আসলে ইরিন দ্রুত হাতে শাড়ি পরিয়ে দিতে শুরু করে। ইমন তাকে মাঝে মধ্যেই শাড়ি পরিয়ে দেয় বলে শিখে নিয়েছে। মারিয়া কেবল ঘুম ঘুম চোখে অবাকের সাথে চারজনকে দেখে যায়। বুঝতে পারছে না তার সাথে আসলে হচ্ছেটা কি। অসহায় মুখে বলে, তোমরা প্লিজ বলবে এগুলো কেন করছো? অরিন তাকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে হেসে বলে, সবই বড়দের আদেশে করছি। মারিয়া আর কিছু জিজ্ঞেস করে না, দূরে দূরে মনে বসে থাকে। সে এ দেশে বড় না হলেও রুহি তাকে এখানকার সব কিছুই শিখিয়েছে। তার ভাবনায় যে কথাটা আসছে সেটা যদি সত্যি হয়, আজকের পর তার কি হবে? নিজেকে কি করে ধরে রাখবে সে? ইরিন মারিয়াকে গোলাপি রঙের শাড়িতে মুড়িয়ে একটু চুড়ি, গলায় ছোট্ট একটা নেকলেস, কানে দুল পরিয়ে দেয়। ঠোঁট জোড়ায় লিপস্টিকের কিঞ্চিত প্রলেপ লাগিয়ে দেয়। চুলগুলো খোপা করে দেয়। সর্বশেষে মাথায় ঘোমটা তুলে চারজন একত্রে তাকায়। মুগ্ধ চোখে তাকিয়ে হাসি মুখে বলে, মাশাআল্লাহ আপু, তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি না সবসময় শাড়ি পরে থাকবে, আমাদের পুতুল বলে বেড়াও, অথচ তুমি নিজেই একটা জীবন্ত পুতুল। মারিয়া কিছু বলে না, নিশ্চুপ হয়ে মাথা নত করে বসে থাকে। বাহির থেকে ডাক পড়লে চারজন তাকে নিয়ে বেরিয়ে আসে। মারিয়া যেতে যেতে অসহায়ের ন্যায় অনুরোধের স্বরে বলে, কি হচ্ছে, আমাকে বলা যাবে না? ওহো, বলা যাবে না, ইটস সারপ্রাইজ। মেঘার জবাব শুনে আরও একবার মারিয়া দীর্ঘশ্বাস ফেলে। ইরিন তাকে নিয়ে এসে রুহির পাশে বসিয়ে দিয়ে সোফার এক পাশে দাঁড়িয়ে যায়। রোদ আরিন মেঘা এসে তার পাশে দাঁড়ায়। রুহি মুচকি এসে বলে, এই হলো আমাদের মেয়ে, মেহেরুমা মারিয়া। আয়ানের মা মারিয়ার দিকে তাকান। অতি মোলায়েম ও শান্ত মুখশ্রী দেখে আনন্দিত হয়। খুশিতে গদগদ হয়ে বলেন, ছেলে আমার যখন বলল তার পছন্দের কেউ আছে, আগামীকালই আমাদের তাকে দেখতে যেতে হবে, তখন আমি আর ওর বাবা কোনো প্রশ্ন না করেই রাজি হয়ে গেছি। গত 2 বছর যাবৎ ধরে ওকে বিয়ে দিতে চাইছি, কিন্তু কোনো মেয়েই ওর পছন্দ হয় না। যাক, অবশেষে কাউকে দেখে মনটা বসলো। খুবই মিষ্টি মেয়ে, ছেলের বউ আমার খুব পছন্দ হয়েছে। মারিয়ার বুকের গতি অস্বাভাবিক চঞ্চল। হাত দুটোর সাথে সাথে মেঝেতে রাখা পা দুটো থরথরিয়ে কেঁপে ওঠে। দু হাতে শাড়ির আঁচল খামচে ধরে। দ্বিধায় পড়ে যায় সামনের মানুষগুলোকে দেখবে কিনা তা নিয়ে। রুহি হয়তো তাকে বুঝতে পারে। আয়নের মায়ের সাথে কথা বলার মাঝ দিয়ে শান্তভাবে মারিয়ার কাজ জড়িয়ে ধরে। নিচু স্বরে ফিসফিস করে বলে, মারু, একবার মুখ তুলে তাকা, মানুষগুলোকে একবার দেখ। মারিয়া ইচ্ছা অনিচ্ছা দুটো মিলেই চোখ তুলে তাকায়। পাশ থেকে কথা ভেসে আসছিল বলে প্রথমেই পাশে তাকায়। দুজন বসে আছেন, এরাই হয়তো ছেলের বাবা মা। মারিয়া ঢোক গিলে চোখ ফেরায়। নিজের বরাবর সোফায় তাকিয়ে থমকে যায়, স্তব্ধ হয়ে চোখের পলক। শার্ট প্যান্ট পরে পরিপাটি হয়ে বসে আছে সেই পুরুষ যার জন্য সে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছে।
আয়নের দৃষ্টি মারিয়ার দিকেই ছিল। মারিয়া তাকানো মাত্র ঠোঁট এলিয়ে নিঃশব্দে হাসে। মারিয়ার চোখের কোটর ভরে ওঠে অভিমান না রাগ, সে বুঝতে পারে না, কিন্তু তার কিছুতেই আয়নের হাসি সহ্য হয় না। অশ্রুভর্তি চোখে রাগ নিয়ে মুখ ফিরিয়ে নেয়। পূর্বের ন্যায় মাথা নত করে নিতেই আয়নের বাবা বলে, আমরা দেরি করতে চাইছিলাম না, বিয়েটা এই মাসের মাঝেই হয়ে যাক, আপনাদের কি মতামত? রোহান সম্মতি জানিয়ে বলে, আমাদেরও কোনো সমস্যা নেই, আপনারাই ঠিক করুন। আয়নের মা ছেলের দিকে তাকালে অসম্মতি পান না, হাসি মুখেই বলে, তাহলে এই শুক্রবার না হয় বিয়েটা হয়ে যাক। মারিয়া চমকে এক হাতে রুহির হাত চেপে ধরে। রুহি তাকে এড়িয়ে যে একগাল হেসে বলে, আজ তাহলে রবিবার, শুক্রবার বিয়েটা হলে মন্দ হয় না, এর মাঝে আমাদের গোছানোও হয়ে যাবে। ওর বাবা দাদুরা তারাও চলে আসতে পারবেন। সবার মাঝে খুশি বয়ে গেল, মারিয়া খুশি হতে পারে না। তার যেন বিশ্বাস হচ্ছে না রুহি তাকে এড়িয়ে গেল। তার অমত বুঝতে পেরেও আমলে নিচ্ছে না। মারিয়ার রাগে দুঃখে কান্না চলে আসে, সেই সাথে নিজের বাচ্চা মতে নিজেই বিরক্ত হয়। তাকে হাঁসফাঁস করতে দেখে আয়নের মা তাকে রুমে ফিরে যেতে বলে। রুহিরা অনুমতি দিলে মারিয়া দাঁড়িয়ে থাকে না, অভিমানে চোখ ফিরে ইরিন, অরিন ও মেঘার দিকে তাকায়। সে বুঝতে পেরেছে বাড়িতে সবাই জেনে গেছে আয়ান তার ভালোবাসার মানুষ, তাই আর কেউ তার মতামত জানতে চায়নি, এখনো চাচ্ছে না। কিন্তু ওরা চারজন তো তাকে বলতে পারতো, তাহলে কেন বলল না? চারজনই মারিয়ার অভিমানী চোখ দেখে ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকে। মারিয়া চলে যেতে গেলেই আয়ান ছটফট শুরু করে। রোজও কপাল কুঁচকে বলে, তোর পেছনের পাট বেশি শক্ত হয়ে গেছে, প্রবলেম হচ্ছে আমাদের সোফায়। আয়ান কপাল কুঁচকে বলে, মানে এইভাবে ছটফট কেন করছিস, প্রবলেম কোথায়? আয়ান এবার বুঝতে পারে রুদ্র তাকে কি বুঝিয়েছে। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে বলে, প্রবলেম আমার মাঝে না, তোর ভাবনার মাঝে প্রবলেম। মেয়ে দেখতে আসলে ছেলে মেয়েকে আলাদা কথা বলার সুযোগ দেওয়া হয়, এখন কেন দিচ্ছে না? ওটা অপরিচিতদের জন্য, তোরা তো পরিচিত। রায়ান এক পলক সকলকে দেখে অসহায় মুখে বলে, রুদ্র সবাইকে বল একটু ওর সাথে কথা বলার সুযোগ করিয়ে দে না ভাই, ওর সাথে আমার অনেক কথা আছে। মেয়েটা যে আমার উপর প্রচণ্ড রেগে আছে, এই জন্যই বলে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। নিজে যখন রাগিয়েছিস এখন নিজেই পথ খোঁজ, আমি কোনো হেল্প করতে পারবো না। আই থিঙ্ক তুই জন্ম থেকে হোল লাইফ এরকম তেরাময় করে যাবি, এই উইশ নিয়ে জন্মেছিস। আয়নের ক্ষোভ নিয়ে বলা কথায় রুদ্রকে টলতে পারল না, তার তীক্ষ্ণ চোখ দুটো রোদের দিকে। বুঝতে পারছে না আদরের দুলালের মুখটা আমার লাল হয়ে আছে কেন। এখান থেকে উঠে যেয়ে জিজ্ঞেস করবে, তেমন তো পরিস্থিতি নয়, সুযোগের অপেক্ষায় বসে আছে। দুজনের ফিসফিসানো শুনে রায়ান বিরক্তি স্বরে বলে ওঠে, এখানে সিরিয়াস কথাবার্তার মাঝে তোরা বাচ্চাদের মতো ফিসফিস শুরু করে দিয়েছিস। আয়ান রুদ্রের দিকে চোখ ফিরিয়ে তার দিকে তাকায়। রুদ্রের থেকেও তো এই বান্দা তার উপর অত্যাধিক রেগে আছে। সম্ভাবনা না থাকা সত্ত্বেও আয়ান ধীরে গলায় বলে, রায়ান ভাই আমার, তোর বোনের সাথে কথা বলার একটা সুযোগ দে প্লিজ। তার অনুরোধে রায়ান না করতে চেয়েও থেমে যায়। ঝড়ের তাণ্ডব তারা একা কেন বইবে? যার জন্য শুরু হয়েছে সর্বপ্রথম সেই না হয় দেখবে। নিজ ভাবনায় হেসে আমোদিত কণ্ঠে বলে, ওকে ভাই। রায়ানের হাসি আয়নের নিকট খটকা লাগলেও কিছু বলে না, মুখশ্রী শান্ত ভাব বজায় রেখেও ভেতরে অস্থির হয়ে পড়ে। রায়ান গলা খাকারি দিয়ে বলে ওঠে, আব্বু আয়নের সাথে মারুর একবার কথা বলার সুযোগ করে দিলে ভালো হতো না? রোহান বাকিদের দিকে তাকায়, কেউ দ্বিমত করে না। হাসি মুখে সেও সম্মতি জানিয়ে বলে, হ্যাঁ ওকে মারুর রুমে নিয়ে যাও। আয়ন উঠে দাঁড়ানোর পূর্বেই রুদ্র দাঁড়িয়ে যায়। আয়নকে টেনে দাঁড় করিয়ে বলে, আমি নিয়ে যাচ্ছি। রুদ্র তাকে টেনে নিয়ে যেতে যেতে রোদের পাশে দাঁড়িয়ে যায়। ইরিনের দিকে তাকিয়ে বলে, এদিকটায় সামনে নিবি, আমি রোদকে নিয়ে যাচ্ছি। রোদ যাবে না বলার আগেই রুদ্র আয়নের হাত ছেড়ে দিয়ে তার হাত চেপে ধরে। আয়ান অবাক স্বরে বলে, তুই ওকে কোথায় নিয়ে যাচ্ছিস? আমার সাথে নিয়ে যাচ্ছি। তাহলে আমার সাথে কে যাবে? তোর সাথে যেতে কেন হবে? ভেতরকার সব কিছুকে মেডিসিনের মাঝে বিলিয়ে দিয়েছিস, নিজের ব্যাপার নিজে সলভ করবে যেয়ে। গুড লাক। রুদ্র রোদকে জোরপূর্বক টেনে নিয়ে উপরে যায়। নিচে বাকিরা কথা বলায় ব্যস্ত থাকায় দেখতে পায় না। আয়ান মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে পা বাড়ায়। পেছন থেকে ইরিন বলে, ভাইয়া আমার পাশের রুমটাই মারু আপর। আয়ান মাথা নাড়িয়ে চলে যায়। ইরিন, অরিন, মেঘা দেখে যায়, বাকিদের কথায় মনোযোগী হয়। আয়ান মারিয়ার রুমের সামনে এসে দাঁড়িয়ে যায়, কিঞ্চিত ভয় পাচ্ছে। মারিয়া ঠিক কীরকম অভিব্যক্তি প্রকাশ করবে তার ভাবনার মাঝেই মারিয়া বলে, কে? আয়ান
আয়ান জবাব না দিয়ে গলা খাকারি দিয়ে দরজা ঠেলে ঢুকে যায়। মারিয়া তাকে দেখে দাঁত কিরমির করে তাকায়, ফুঁসে উঠে বলে, এখানে কেন আপনি? আয়ান ঘড়ি পরা বা হাতে ঘাড়ে ডলে মৃদু হেসে বলে ওঠে, বিয়ের এখনও 5-6 দিন বাকি আছে, সো আমি জাস্ট কথা বলতে এসেছি। মারিয়া উল্টো ঘুরে যেয়ে বলে, চলে যান, আপনার সাথে আমি কথা বলতে চাই না, আপনাকে বিয়েও করব না। সবাই উপস্থিত ছিল বলে কিছু বলতে পারিনি, সময় করে চাচু চাচিমাকে জানিয়ে দেব আমি এই বিয়েতে রাজি নই। আয়ান দরজার কাছে এসে ঠেস দিয়ে দাঁড়িয়ে বুকে হাত গুজে। এখান থেকে ড্রেসিং টেবিলের আয়নায় মারিয়াকে দেখা যাচ্ছে। বাঁকা হেসে বলে, বিয়েতে রাজি না থাকার কারণটা কি জানতে পারি মিস মেহেরুমা মারিয়া? 4-5 বছর ধরে যেই ছেলের জন্য পাগলামি করে এলেন, আজ তাকেই রিজেক্ট করছেন। খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার। মারিয়া মেঝেতে তাকিয়ে ঠোঁটের তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে তোলে, ভাগা কণ্ঠে বলে ওঠে, এতগুলো বছর মরীচিকার পেছনে ছুটেছি, তাই এখন বুঝতে পেরে নিজেকে সরিয়ে নিয়েছি। তাহলে এত বছরের ভালোবাসা বুঝে শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে, আর কিছুই বাকি নেই। মারিয়ার কণ্ঠে কম্পন উঠলেও রাগ জেদ ধরে বলে ওঠে। আয়ান শব্দহীন কদমে পেছনে এসে দাঁড়ায়। মেঝে ছুঁই ছুঁই হয়ে থাকা মারিয়ার শাড়ির আঁচল তুলে মাথায় ঘোমটা টেনে দেয়, পেছন থেকে দুবাহু চেপে ধরে মাথার উপরিভাগে চিবুক রাখে, মুচকি হেসে নিজের অপ্রকাশ্য অনুভূতির সুর তোলে। ছুঁয়েছ হৃদয় আমার প্রেমের আবির মেখে, ডুবেছি তোমার মাঝে নিজেকে আড়ালে রেখে। তুমি আছো ভাবনাতে, পুরোটা একটু অল্প নয়, আমি তোমার হতে চাই, এটা মিথ্যে কোনো গল্প নয়। আয়নার সুর থেমে গেলে মারিয়া চোখ তুলে তাকায়। আয়নার মাঝ দিয়ে দুজনের দৃষ্টি মিলিত হয়। মারিয়া হাসে আড়াল করে নাটকীয় ভঙ্গিতে বলে, ডক্টরের মুখে গান নয়, কোনো রোগের জন্য মেডিসিন ওটাই মানাবে। আয়ন চমৎকার ভঙ্গিমায় হেসে বলে, ডক্টরদের নিচের চেম্বার বাদে অপারেশন থিয়েটারে ছুটাছুটি করা মানায়, সেখানে তো আমি এক চঞ্চল যুবতীর প্রেমে মজে দেওয়ানা হয়ে ঘুরছি। এর বিপরীতে আপনি কি বলতে চাইছেন ম্যাডাম? আমি 16-17 বছরের বয়সী আবেগী কিশোরী নয়, আর নাইবা আপনার এই মিষ্টি মিষ্টি কথায় ভুলে যাব। আমি আপনাকে বিয়ে করব না, এটাই ফাইনাল। 2-1 দিনের মাঝে আমি চলে যাব। ও ট্রাই করে দেখতেই পারেন ম্যাডাম, তবে সফল হবেন না। আপনি আপনার জল্লাদ ডাক্তার সাহেবের জালে আটকা পড়েছেন। আমি আপনার হৃদয়ের রোগ সারানোর দায়িত্ব নিয়েছি। এই আয়ান মাহমুদ তার দায়িত্বের কোনো হেলাফেলা করে না। আপনাকে তো আমি সুস্থ করেই দম নেব, তাই অযথা বৃথা চেষ্টা করবেন না, কেমন? মারিয়া নিরুত্তর থাকে। আয়ান তাকে মুক্ত করে বেরিয়ে যেতে যেতে বলে, বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করুন। আপনার পালানোর কোনো উপায় নেই, যেখানে যাবেন আমাকে পাবেন। কনগ্রাচুলেশন ফর ইউর লাভলি ম্যারেজ। মন থেকে দোয়া করে দিচ্ছি আপনার আগামী দিনগুলো শুধু আয়ানময় হোক। মারিয়া তার চলে যাওয়ার দিকে তাকিয়ে ক্লান্তির একটা শ্বাস ছাড়ে, ঠোঁট কামড়ে হেসে বলে, বুঝলেন ডাক্তার সাহেব, আপনার এই পেশেন্ট বড্ড জেদি, এত সহজে ধরা দিচ্ছে না। বিয়ে না হয় করে নেবেন, কিন্তু এরপর কি করবেন? বন্দি করবেন? হাহ, কার জন্য কান্না করেছিস? রোদ নাক মুখ কুচকে নিয়ে বলে, জিজ্ঞেস করা উচিত ছিল আমি কেন কান্না করেছি, কিন্তু আপনি জিজ্ঞেস করছেন কার জন্য কান্না করেছি। তেরা লোক। ফাইন, বল কেন কান্না করেছিস? আমি তো কান্না করিনি, তাহলে চোখ মুখ ওরকম হয়ে আছে কেন? রোদ উল্টো ঘুরে 2 হাতে রেলিং চেপে ধরে দাঁড়িয়ে যায়। নিজের রুমের বেলকনি থেকে বাড়ির বাগানে তাকায়, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিষ্প্রাণ গলায় বলে, রোজো ভাই, আপনি বিয়ে করে নিন। রোজো এগিয়ে এসে তার পাশে দাঁড়ায়, ঠোঁট বাঁকিয়ে হেসে বলে, বিয়ে তো আমি করেই নিয়েছি। ওহ, আমাকে নয়, কি বলতে চাচ্ছিস? রোদ দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, আপনি আপনার বউকে কখনোই এবারে নিয়ে আসবেন না, লন্ডনে রেখে আসবেন। আপনার সাথে আমি অন্য কাউকে চোখে দেখে সহ্য করতে পারবো না। আর তার কথা এ বাড়িতে ভুলেও তুলবেন না, তুললেও আমার উপস্থিতিতে কিছুতেই বলবেন না। কিছু সময়ের জন্য ভুলে থাকবেন আপনি বিবাহিত, এরপর ফিরে যেয়ে না হয় বউয়ের রাগ ভাগাবেন। রোজও রোদের এক বাহু চেপে নিচের দিকে ফেরায়। রোদ ভাবলেশীন চোখে রোজের চোখে চোখ রাখে। ইতিমধ্যে রোজের চোখ দুটো লাল টকটকে হয়ে গেছে। রোজও রোদের মাঝে কোনো অনুভূতি খুঁজে না পেয়ে হতবিহ্বল হয়ে বলে, রোদ, এগুলো কি বলছিস? তুই কি আমায় অন্য কাউকে বিয়ের কথা বললি? আমি আর তো সেই প্রেমিক পুরুষ নই, সে কবেই হাজব্যান্ড হয়েছি। তোর এই কথা বলতে একবারও বুক কাঁপেনি? কেন এগুলো বলছিস? আমি আপনাদের সবার সান্নিধ্যে ভুলে বসেছিলাম। আমার সাথে ঠিক কি হয়েছে? আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই।
আপনি আরও ভালো ডিজার্ভ করেন। আপনি আপনার পছন্দ মতো মেয়ে খুঁজে বিয়ে করে নিন। আমি ভাইদের বুঝিয়ে বলবো তারা যেন আমাদের গোপন বিয়েটার কথা গোপনেই রেখে দেয়, কাউকে জানতে বা বুঝতে দেবে না। তাহলে আমাদের বিয়েটার কি হবে? আপনি আমায় আড়ালে রোদ কথা সম্পন্ন করতে না পেরে ব্যথায় কুঁচকে ওঠে। চোখ জোড়া বন্ধ করে নিতেই চোখের কার্নিশ বেয়ে বড় বড় ফোঁটার অশ্রু গড়িয়ে পড়তে থাকে। এই বাড়িতে ইরিন থাকাকালীন সময়ে মাঝে মধ্যে ইরিনের সাথে অরিন মেঘা চিল মোডে মুভি দেখেছে। মুভিতে দেখেছিল প্রেমিক হোক বা বউ, তাদের রাগ ভাঙানোর জন্য তাদের ব্যক্তিগত পুরুষরা ঠোঁটের উষ্ণ ছোঁয়াতে তাদের চুপ করিয়ে দেয়। অথচ তার কপালে জুটেছে কামড় খোর, একটু কিছু হলে গালের উপর হামলে পড়ে। রোজও নিজের ঠোঁটে উষ্ণ তরল অনুভব করে দাঁত উঠিয়ে নেয়, বাঁকা হেসে বলে ওঠে, এখন কি বলবি? রোজ চোখ জোড়া মেলেই তার বুকে হামলে পড়ে, দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ফ্যাস ফ্যাস করে কান্না করে দেয়। ভীত সন্ত্রস্ত হয়ে বলে ওঠে, না না, আমি আপনাকে কারোর সাথে ভাগ করব না। ওহ না, আপনার উপর শুধু আমার অধিকার। আপনি আমার প্রেমিক, স্বামী, ভালোবাসা। আপনি আমার সব। আর কখনো এসব বলবো না, আর কখনোই বলবো না, সত্যি বলছি। রোজ এক হাতে তার কোমর চেপে অপর হাত মাথায় চালায়, চাপ আসারে হেসে বলে, এই ডোজেই কাজ হয়ে গেল? আমি তো ভেবে লিখেছিলাম আজ তোর একটু ব্লাড টেস্ট করব। রোদ এবার শব্দ করে কান্না করে দেয়, হাতের বাঁধন শক্ত করে বলে, বলেছি তো আর কখনো বলবো না। রোজের হাসি মিলিয়ে যায়। রোদের মাথায় চিবুক ঠেকিয়ে তপ্ত শ্বাস ছাড়ে, গম্ভীর স্বরে বলে, রোদ, আর কখনোই বলবি না তুই আমার ভালোবাসার যোগ্য না। ভালোবাসা নামক শব্দটা আমি তোর মাঝ দিয়েই বুঝেছি। তোর পাস্ট নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবুও যদি তুই ওই প্রসঙ্গে চলে যাস তাহলে বলবো, তোর প্রতি নিজের ফিলিংস বোঝার আগে থেকেই আমি তোর পাস্ট জেনেছি। ওটা যদি আমার উপর কোনো প্রভাব ফেলতোই তাহলে আর আজ তুই আমার বুকে থাকতি না। তোকে নিয়ে আমি এতটা ডেসপারেট হতাম না। ফার্দার যেন তোর মুখ থেকে এগুলো বের না হয়। হবে না। রোদ মিনমিন স্বরে বললে রুদ্র কিছুক্ষণ নিশ্চুপ থাকে। রোদকে সোজা করে দাঁড়িয়ে দু হাতে বাহু চেপে ধরে, ভ্রুজোড়া কুচকে থমথমে স্বরে বলে, তোর এই ফাঁকা মস্তিষ্কে এই ধরনের ভাবনা কি করে এলো? রোদ জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে, এমনি এসেছে, এর পিছনে কোনো কারণ নেই। রিয়েলি? রোদ দুদিকে মাথা নাড়ায়। রোদও তার বাহু ছেড়ে ঘাড়ে ঝাঁকিয়ে বলে ওঠে, কারণ না থাকলেই ভালো, আর যদিও থেকে থাকে অ্যান্ড অলসো তুই আমার থেকে আড়াল করে যাস তাহলে। রুদ্রকে থেমে যেতে দেখে রোদ অতি আগ্রহী চোখে তার দিকে তাকায়। রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভিজে আলতো হেসে বলে ওঠে, ইউ রেড চিজ ইজ সো টেস্টি। রোদ ভাবুক রোদকে অনুভূতির আন্দোলনে ফেলে চলে যায়। রোদ সময় নিয়ে নিজেকে সামলায়। সত্যি তার ইরিনের কথাগুলো শোনা উচিত ছিল। সাবার কথা ধরে ওসব রোদ্রকে বলা একদমই ঠিক হয়নি। উল্টোপাল্টা কতগুলো কথা বলে কামড়টাই খেলো। রোদ নিজের গালে হাত বুলে ওড়না টেনে ঘোমটা টেনে নেয়। কথাগুলো কত কষ্টের সাথে বলেছে তা কেবল সে নিজেই জানে। রোদ নিচে এসে চুপচাপ অরিনের পাশে দাঁড়িয়ে যায়। তারা তার দিকে না তাকালেও রোদ একবারও চোখ তুলে তাকায় না। অরিনের বাবা মা কিছু সময় কথা বলে চলে যায়। তাদের সাথে সাথে আয়ানও চলে যায়। রুদ্র, রায়ান, বর্ষণ কোথাও একটা বেরিয়ে গেলে ধীরে ধীরে ড্রয়িং রুম ফাঁকা হতে থাকে। সন্ধ্যার পরপরই ইরিন, রোদ, অরিন, মেঘা মারিয়ার রুমে ছুটে। তখন তাদের দিকে অভিমান চোখে তাকিয়ে গিয়েছিল। এখন যে কথা না বললে অভিমান আরও বাড়িয়ে নেবে। মারিয়া তাদের নিজের রুমে দেখে মুখ ঘুরিয়ে নেয়, গম্ভীর স্বরে বলে, তোমরা আমার রুমে কেন এসেছো? আমি তোমাদের কেউ না। আমাকে নিজের কেউ ভাবলে এভাবে লুকিয়ে যেতে পারতে না। ইরিন, অরিন মারিয়ার পাশে বসে। রোদ, মেঘা তার বাঁ পাশে বসে। অরিন তার হাত চেপে শুকনো মুখে বলে, রাগ করছো কেন? আমরা তো তোমায় সারপ্রাইজ করতে বলিনি। হ্যাঁ, আমি খুব সারপ্রাইজড হয়েছি। ইরিন তাদের থামিয়ে বলে, আপু, তুমি কি এই বিয়েতে খুশি না? আয়ন ভাইয়া হয়তো তোমায় প্রথমে অবহেলা করেছে, কিন্তু এখন তো নিজের ভুল বুঝতে পেরেছে, তাই না? তুমি আর রাগ করে থেকো না। রাগ করে থাকবো না কেন বলছো? এত কিছুর পরেও কি করে রাগ করে না থাকি? আমি শুধুমাত্র চাচু আর চাচিমার জন্য কিছু বলছি না। তারা কখনই আমাকে তাদের ভাইয়ের মেয়ে মনে করেনি, নিজের মেয়ে ভেবে এসেছে। তাদের এত আনন্দ কি করে ভেস্তে দেই, তাই শত নারাজি থাকা সত্ত্বেও চুপচাপ আছি। রোদ তার কাঁধে মাথা এলিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার যত রাগ করার ইচ্ছে ভাইয়ার সাথে করো। ভাইয়া তোমায় অবহেলা করেছে, আর আমরা তো করিনি। আমাদের সাথে রাগ করে কেন আছো বলো? আমরা তোমার কথা ভেবে আগে থেকেই কিছু জানাইনি, ভেবেছি তুমি খুশি হবে।
মারিয়াকে নিরুত্তর দেখে মেঘাও তাকে মানাতে বলে, ও আপু, আমাদের উপর আর রাগ করে থেকো না। সরি বলেছি তো, আমরা আর কখনো তোমার থেকে কিছু লুকাবো না। সত্যি তো? মারিয়ার সন্দিহান গলায় চারজন একত্রে মাথা নাড়ায়। মারিয়া হেসে তাদের আগলে নেয়, শ্বাস ছেড়ে বলে ওঠে, আমার মাঝে মাঝে খুব বোনের অভাব ফিল করতাম। শুধু ভাবতাম আমার যদি একটা বড় বোন থাকতো অথবা ছোট, কতই না ভালো হতো। তোমাদের এখানে এসে তোমাদের চারজনকে পেয়ে আমার সেই ইচ্ছেটা পূরণ হয়ে গেছে। আমার এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ইরিন অরিনের কাঁধে মাথা এলিয়ে মারিয়ার হাতে হাত রাখে। মাত্রই বোন বললে, আবার ধন্যবাদ দিচ্ছ? এগুলো তো ফর্মালিটি, আপনজনদের কাছে আবার কিসের ধন্যবাদ? মারিয়া হেসে উঠে, তারাও হাসে। মারিয়া হাসির মাঝে স্বস্তি পায়। কাল রাতে এমনকি আজ দুপুর অবধি সে কতটা ভেঙে চুরেছিল, আর এখন আনন্দ, সুখ, তৃপ্তি সবটাই যেন তার চারিপাশে ঘুরে বেড়ায়। আয়নের কথা ভাবনা এলে হাসির মাঝে ক্লান্তিময় শ্বাস ছাড়ে। নিচে নামার জন্য ডাক পড়লে সবাই একসাথে বেরিয়ে আসে। করিডোরে বৃষ্টির সাথে দেখা হলে সে মেঘার হাত চেপে ধরে বলে, তোরা নিচে যা, ও আমার সাথে আসছে। স্বাভাবিকভাবেই তারা চলে যায়। তবে মেঘা স্বাভাবিক থাকতে পারছে না, ভয় আতঙ্কে জমে যায়। এতগুলো দিন সে বৃষ্টি থেকে এক প্রকার পালিয়ে বেরিয়েছে। বৃষ্টি তার জমে যাওয়া মুখ দেখে বলে, আমি কি তোকে কোনো বিষয় নিয়ে কিছু বলেছি? কিছু নিয়ে রাগ দেখিয়েছি? না চাচিমা। তাহলে আমার থেকে পালিয়ে কেন বেড়াচ্ছিস? সেরকম কিছু না। কীরকম তা তো আমি দেখছি। তোর সকল ভয় আতঙ্ক এখনই দূর করে দিচ্ছি, আমার সাথে চল। মেঘা ঠোঁট চেপে নত মস্তিষ্কে তার সাথে নেমে আসে। বৃষ্টির সোফায় বসে মেঘাকেও নিজের পাশে বসায়। পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে মেঘ, আকাশ, ইহান ব্যতীত সকলকেই পেয়ে যায়। সবাই এখন সন্ধ্যায় চা নাস্তা করতে ব্যস্ত। বৃষ্টি এবার নিজের ছেলের দিকে তাকায়। বর্ষণ তাকালে মিটমিটিয়ে হেসে দেয়। বর্ষণ ভাবনায় পড়ে যায়, তার মা ওভাবে হাসছে কেন? ওরকম হাসির মানেই কিছু একটা ঘটবে। আপুই, একটা কথা বলার ছিল। কথাটা নদীকে বললে সকলের নজর সেদিকে পড়ে। নদী মনোযোগী হয়ে বলে, হ্যাঁ বল। বর্ষণের জন্য একটা মেয়েকে খুব পছন্দ হয়েছে। নদী, মেঘা, রোদ, অরিন, ইরিন, মারিয়ার মুখটা চুপসে যায়। বাকিদের ভাবান্তর নেই। বর্ষণ স্থির চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। নদী জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে ওঠে, তা ঠিক আছে, কিন্তু এখনই বর্ষণের বিয়ে নিয়ে ভাবছিস? ও তো অফিসে জয়েন করেছে, বছরও হয়নি। হ্যাঁ, কিন্তু আমি চাইছি এই বছরই বিয়েটা দিয়ে দিতে। মেয়েটা আমার খুবই পছন্দের, বুঝলে? কিন্তু সমস্যা হলো, নদী এবার আগ্রহ জাগে। চকচকে চোখে তাকিয়ে বলে, হ্যাঁ, কি সমস্যা? মেয়ে আমার ওরও রোদের সমবয়সী। আমার ছেলে তো ঠিক করে এখনো ক্যারিয়ার গড়ে উঠতে পারেনি। তারা কি আর মেয়ে দিতে রাজি হবে? রাজি না হলে না হবে। আমাদের বর্ষণের জন্য কি মেয়ের অভাব পড়ে আছে? ওই মেয়েকে এবারেই বউ করার কথা ভুলে যা। তাহলে তুই আমার ছেলেকে রিজেক্ট করছিস? আমি কেন রিজেক্ট করব? তুই তো বললি মেয়েকে এবারের বউ করার কথা ভুলে যেতে। আমি তো তোর মেয়ের কথাই বললাম। তুই বলেছিস ওই মেয়ে ওরও আর রোদের বয়সী। হ্যাঁ, মেঘা তো ওদেরই সমবয়সী। নদীর বুক থেকে ভারী কিছু যেন সরে যায়। নাকমুখ কুচকে বলে, তোর স্বভাব বদলাবে না? কথা সম্পূর্ণ করিস না কেন? অর্ধেক বলে জট পাকিয়ে দিচ্ছিলি। জট পাকাছিলাম না তো। ইটস কল টুইস্ট আপু, টুইস্ট। নদী অতৃষ্ট ভঙ্গিতে মাথা নাড়ায়। মেঘা, অরিন, রোদ, ইরিন, মারিয়া চুপসে যাওয়া মুখশ্রী ঠিক করে নেয়। বর্ষণ ঠোঁটের তর্জনী আঙ্গুল দিয়ে নিজের হাসি দমিয়ে নেয়। বৃষ্টি অধৈর্য হয়ে বলে, কিছু বলছিস না কেন আপুই? ইফতি হেসে বলে, তুমি ভাবিকে যে শখ দিয়েছো তা কাটাতে আগে সময় নেই। নদী মুখ তুলে সবার দিকে তাকিয়ে বলে, আমি ইরুর বিয়ের পরপরই ওনাকে বলে রেখেছিলাম বর্ষণের সাথে মেঘার বিয়ের ব্যাপার নিয়ে। বর্ষণকে আমার মেয়ের জন্য খুব পছন্দ হয়েছে। ও যেভাবে মেঘাকে আগলে রেখেছে অন্য কেউ তা পারবে না। ওনার কোনো আপত্তি নেই। উনি বলেছিলেন ওদের বোর্ড এক্সাম শেষ হওয়ার পর কথাটা তুলবেন। এর মাঝে তুইও বলে দিলি। শেষোক্ত বাক্য বৃষ্টির দিকে তাকিয়ে শেষ করে। বৃষ্টি খুশিতে গদগদ হয়ে বলে, 1 মাস পর যখন অরুরায়নের বিয়ের অনুষ্ঠান হবে সেই সময় ওদের দুজনেরটা হয়ে গেলে ভালো হয়। তাই আমি আজই বললাম। আকাশের মা তার দিকে তাকিয়ে বলে, আমার ছেলের মতামত কি? সেও রাজি আছে। বর্ষণ এবার স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তবে রুদ্র রায়ানকে এগিয়ে আসতে দেখে নড়ে চড়ে বসে। রুদ্র রায়ান দুজনেই সিঁড়িতে দাঁড়িয়ে সবটা শুনেছে। রুদ্র যে সোফায় বসলে রায়ানও তার পাশে বসে। রায়ানের অপর পাশে অরিন বসা। রুদ্র গম্ভীর স্বরে বলে ওঠে, কিন্তু আমার আপত্তি আছে। কেন?
তার দাদা ভাইয়ের প্রশ্ন শুনে রুদ্র আর চোখে বর্ষণের দিকে তাকায়। বর্ষণ তার দিকেই তাকিয়ে আছে, চোখ দুটোতে কিছু হারানোর ভয়। নিজের বোনের জন্য বর্ষণের ওভাবে পাওয়া দেখে রুদ্র খুশি হয়। চোখ ফিরিয়ে নিয়ে কপাল কুঁচকে বলে, তুমি আমায় জিজ্ঞেস করছো কেন আপত্তি করছি? তোমার নিজেরও আপত্তি জানানোর প্রয়োজন ছিল। আমি এবারের বড় ছেলে, স্টিল নাও ব্যাচেলর, আর সেখানে আমার ছোট ছোট ভাই বোনদের বিয়ের দিন তারিখ সময় সব ঠিক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তার কথার পরিপ্রেক্ষিতে সকলেই হেসে ওঠে। রোদ মাথা নত করে হাত দুটো শক্ত করে চেপে বসে থাকে। রোদ সোজা হয়ে বসে আঙুল তুলে বলে, লিসেন, এইভাবে না হেসে তোমরা তোমার ছোট ছেলেকে মানিয়ে নাও। যত দ্রুত সম্ভব রোদের সাথে আমার বিয়ের আয়োজন করো, আর নয়তো আদরের নাতনির বিয়ে স্বচক্ষে দেখার ভাবনা ভুলে যাও। ডিরেক্ট তুলে নিয়ে যাব, আর মেনে নিতে পারছে না। দিস ইজ টু মাচ, ওকে? আকাশের বাবা নিজের কুঁচকে যাওয়া চামড়া আরও গুটি কয়েক ভাঁজ ফেলে বলে ওঠে, তুই আমার সামনে আমার নাতনিকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিস? এখন তো দিচ্ছি, দ্রুত বিয়ে না দিলে তুলে নিয়ে যেয়ে দেখাবো। তোমরা সবাই আমার ধৈর্য পরীক্ষা নিচ্ছ। তোর ধৈর্য আছে বাবা? আম্মু, রোজ অসহায় স্বরে বললে তার মায়ের দিকে তাকায়। নদী মুখ চেপে হাসতে থাকে। ইফতি হাসতে হাসতে বলে, আজ এখানে ভাইয়া থাকলে হয়েছিল, ছোটখাটো একটা যুদ্ধ লেগে যেত। রোজ বিরক্তি চোখে কপাল কুঁচকে তার পরিবারের সদস্যদের দেখতে থাকে। অদ্ভুত, কেউ তাকে সিরিয়াসলি নিচ্ছে না। দাঁতে দাঁত চেপে রোদের দিকে তাকায়। রোদ একদম মাথা নিচু করে বসে আছে। পারলে সে তার মাথাটা নিজের কোলে ঠুকে দেয়। না, কেউ তার পক্ষে নেই। রোজর আগে গজ গজ করে উঠে যেতে নিলে রায়ান জোরপূর্বক তাকে বসিয়ে দেয়। নিজের হাসি থামিয়ে বলে, চাচিমা, আমার একটা কথা বলার ছিল। নদী হাসি দমিয়ে বলে, বল। তোমরা যখন আমার অরুর বিয়ে বর্ষণ মেঘার বিয়ের কথা ভাবছো, তাহলে রোদের বিয়েটা না হয় সেই সময়ই দিয়ে দাও। আমি ফিরে গেলে রুদ্র তো ফিরে যাবে। এরপর 9 মাসের আগে কেউ আসবে না। রায়ান থেমে যাওয়ায় রুদ্র ফোঁসফোঁস করে বলে ওঠে, সবাই চুপ করে আছো কেন? কিছু বলো। নদী ধমকে বলে, বলার সময় দিচ্ছিস তুই? চুপচাপ বসে থাক। রুদ্র বিরক্তির সাথে পা নাচিয়ে যায়। নদী আকাশের বাবা মা ইহানের বাবা মায়ের মতামত জানতে চাইলে আকাশের বাবা বলে ওঠেন, রায়ান ঠিক কথা বলেছে, বিয়েটা ওদের একসাথে হলেই ভালো হবে। আগে পরে ঠিক হলে আবার পড়াশোনায় চাপ পড়বে। বৃষ্টি সম্মতি জানিয়ে বলে, তাহলে আমি না হয় আপনাদের ছেলের সাথে কথা বলবো। নদী চিন্তিত স্বরে বলে, আয়ান আর মারুর বিয়ের পর না হয় তুই ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে কথা বলিস। বৃষ্টি প্রতিউত্তর করার পূর্বেই রোজু খিটখিটে মেজাজ নিয়ে বলে ওঠে, আবার ওদের বিয়ের পর কেন হবে? কথা আজকে বললে প্রবলেম কি? প্রয়োজনে এখনই কল করে কথা বলে নিলেই হয়। পরে যদি আবার আপত্তি করে বসে? আকাশের বাবা তাকে আশ্বাস দিতে বলে ওঠে, ও রাজি না হলে আমি নিজে যেয়ে তোকে আর রোদকে কাজী অফিস থেকে বিয়ে পড়িয়ে নিয়ে আসবো। তবুও তুই এখন চুপ থাক। রিয়েলি? হ্যাঁ, ওকে ডান। কিন্তু 1 মাস বেশি সময় হয়ে যায় না? পুরো 30টা দিন, না জানি কত হাজার ঘন্টা, সময়, সেকেন্ড। অনেক ধৈর্যের ব্যাপার। সকলের অসন্তুষ্ট দৃষ্টি দেখে ফিসেল হেসে বলে ওঠে, নো প্রবলেম, আমি মানিয়ে নেব। 30 দিনই তো, এ আর এমন কি? সবাই তাদের মতো কথায় ব্যস্ত হলে রোজও ঘাড় বাঁকিয়ে আবার রোদের দিকে তাকায়। আগের মতোই বসে আছে। রোদের দুপাশে ইরিন মারিয়া থাকায় উঠে যেয়ে সেখানে বসতে পারছে না। রৌদ্র মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে, কফির কাপ হাতে তুলে নেয়। বর্ষণ মেঘার মনে চলছে পূর্ণতার শীতল বাতাস। একটা মাস পর তাদের মাঝে আর কোনো বাধা থাকবে না। দুজন এই ভাবনা জগতেই ডুবে থাকে। বর্ষণ মেঘার দিকে তাকালেও সে তাকায় না। বৃষ্টির পাশে বসে থাকতে বাকিদের কথা শুনে যাচ্ছে। আপনি আমার ইচ্ছে পূরণ করতে দা ভাই আর রোদের বিয়ে সেই দিন দেওয়ার কথা বলেছেন, তাই না? পাশ থেকে অরিনের ফিসফিসানো কণ্ঠে রায়ান মৃদু হাসে। অরিনের এক হাতে মুখ ঢেকে আবারও ফিসফিস করে বলে ওঠে, এর মানে আপনি আমার সাথে কালো চশমা গানে নাচবেন? তাহলে আরও একটা ইচ্ছের কথা বলি। বল। আপনি আমায় বিয়ে করে আপনার সাথে ইউএসএ নিয়ে যাবেন। ওখানে তো আর লুঙ্গি পাওয়া যায় না। আপনি ফিরে যাওয়ার আগে একটা লুঙ্গি নিয়ে আসবেন। এরপরে ওই দেশে যে ফার্স্ট নাইটে আপনি আর আমি লুঙ্গি ডান্স দেব, আমাদের দুজনের বিয়ে হওয়ার খুশিতে। আমার জন্য লুঙ্গি নিয়ে আসতে হবে না, আমার তো স্কার্ট আছে। রায়ান হতভম্ব হয়ে বলে, হোয়াট? আমি ফার্স্ট নাইটে লুঙ্গি পরে তোর সাথে ডান্স করব? তাও আবার লুঙ্গি ডান্স? হ্যাঁ, কেন? কোনো সমস্যা? যদি লুঙ্গি নিয়ে না আসেন ইচ্ছে করে, তাহলে আমার স্কার্ট দিয়ে চালিয়ে দেব।
আমরাই তো, আর কেউ দেখবে না, জানবেও না। ও হ্যাঁ, আরেকটা কথা। রায়ান বাক্যহীন মুখে তার দিকে তাকিয়ে থাকে। অরিন পূর্বের ন্যায় ফিসফিস করে মিটমিটিয়ে হেসে বলে, আপনাদের ওখানে তো আবার লাল নীল কালো পানির প্রচলন খুব বেশি। ফার্স্ট নাইট বলে কথা, ওগুলো ছাড়া ফিকে ফিকে লাগবে। 2-1 বোতল নিয়ে আসতে পারেন, এরপর দুজনে খাবো লাল পানি আর লাল পানি গানে ডান্স করব। আপাতত এই 2টো উইশ আছে, পরে আবার কোনো ইচ্ছে জাগলে আপনাকে সাথে সাথে জানাবো, ওকে? রায়ান তার হাসি মুখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, সিরিয়াসলি ওরু, তুই আমাকে দিয়ে ঠিক কি করাবি? আমি কেন লুঙ্গি পরে ডান্স করব? আমি কোনো লুঙ্গি টুঙ্গি পরে ডান্স করতে পারবো না। আর কিসের লাল পানি? এই বয়সে উনি লাল পানি খেয়ে ডান্স করতে চায়? থাপড়িয়ে মুখের মানচিত্র পাল্টে দেব বেয়াদব। অনিন মুখ থেকে হাত নামিয়ে নাক ফুলে বলে ওঠে, তাহলে আমিও আপনাকে বিয়ে করব না। থাপড়িয়ে কবুল পরাবো। হ্যাঁ, আপনি তো ওই থাপড়াতেই পারবেন। আর আপনি থাপড়াবেন আমার বাপ ভাই দাদা নানা মামা সবাইকে বসে বসে সিনেমা দেখবে, তাই না? একজন আপনাকে ছাড়বে না। হো জালিম লোক কোথাকার। ওরা আমায় ছাড়বে কিনা জানি না, কিন্তু আমি তোকে ছাড়ছি না। মুখ বন্ধ করে চুপচাপ বসে থাক। রায়ানের কথা শেষ হওয়ার সাথে সাথে অরিন 2 হাতে নিজের পেট চেপে চোখ মুখ কুঁচকে নেয়। রায়ানের গম্ভীর মুখশ্রী অস্থিরতায় ভরপুর হয়। উদ্বিগ্ন স্বরে বলে ওঠে, কি হয়েছে? এইভাবে পেট চেপে ধরছিস কেন? দেখুন না, আপনার কথা শুনে আমার পেট কীরকম গুড় শুরু করে দিয়েছে। তাহলে একবার ভাবুন, আমি কি করে চুপচাপ বসে থাকবো? রায়ান চোখের দিকে তাকিয়ে নীরবে শাসায়, কিঞ্চিৎ ঝুঁকে এসে বলে, আমার উপায়ে চুপ করাবো? অরিন হুড়মুড়িয়ে সোফার একদম কর্নারে যেয়ে হাত পা গুটিয়ে মেরে বসে পড়ে। সব রেখে তার মনে পড়ে যায় রায়ান তাকে কীভাবে মুখে চা খাইয়েছে। আর চোখে তাকিয়ে নিজ মনে বলে, ওটার সত্য আমি নেবই, জাস্ট একটা সুযোগ আসুক, তারপর দেখবেন জালিম লোক। আপনার গায়ে বমি করে এরপর আমার শান্তি হবে। আজ আমার খুব ঘুম পেয়েছে। পাঠানো বার্তার প্রত্যুত্তরে এরূপ জবাবে বর্ষণ হেসে ফোন নামিয়ে রাখে। মেঘা আজ লজ্জায় তার কাছে আসতে চাইছে না। প্রশান্তিময় শ্বাস ছেড়ে বলে, মেঘু পাখি, আমার অপেক্ষার অবসান ঘটতে চলে এলো তাহলে। তোকে আমার বউ সাজা দেখার খুব অপূর্ণ ইচ্ছে এতগুলো বছর পর তাহলে পূরণ হবে। ভালোবাসি পাখি, তুই যতটা ভালোবাসা চাইবি তার থেকে অধিক আমি তোকে ভালোবাসবো। এতটাই ভালোবাসবো তোর মনে ভালোবাসার প্রশ্ন জাগলে শুধুমাত্র একটি নামই চলে আসবে, আহতাব আহমেদ বর্ষণ। কতগুলো বছর পর আজ নিশ্চিন্তে বর্ষণ চোখ জোড়া বন্ধ করে নেয়। তার পরিবার তার কাছের মানুষগুলো তাকে কথা দিয়েছে, এর মানে মেঘা তারই হবে। আজ কোনো ভাবনা চিন্তা অসহায়ত্ব কাউকে হারানোর ভয় না থাকায় বর্ষণ অল্প সময়ের মাঝে ঘুমে তলিয়ে যায়। ড্রিম লাইটের মৃদু আলোয় রুদ্র হনহনিয়ে সিঁড়ি ডেঙিয়ে নেমে আসে। রান্নাঘরের লাইট অন দেখে ভ্রু কুঁচকে নেয়। এত রাত 2টার সময় রান্নাঘরে কে, তা ভেবেই দ্রুত পায়ে ঢুকে পড়ে। রায়ানকে দেখে থমথমে মুখে বলে, তুই এখানে কি? রায়ান নিজের কাজ চালু রেখে বলে, চোখ দুটো কাজে লাগা, দেখতেই পাবি কি করছি। রোজ বিরক্তির সাথে তাকিয়ে বার্গার বানাচ্ছে দেখে বিরক্ত নিয়েই বলে, আমার জন্য একটা বানা, নিজের কাজ নিজে কর। রায়ানের নির্লিপ্ত কণ্ঠস্বর শুনে পূর্বে থেকে গরম হয়ে থাকা মেজাজ আরও গরম হয়ে আসে। রাগে চোখ মুখ শক্ত করে নিজের কাজ শুরু করে। রায়ান তাকে রেগে যেতে দেখেও হেসে ভাবলেশীনভাবে তার কাজে ব্যস্ত থাকে। রুদ্র একসময় সসের বোতল খুঁজতে নিলে রায়ানের হাতে দেখতে পায়। সো মেরে নিজের কাছে নিতে রায়ান কপাল কুঁচকে বলে, তুই সসের বোতল কেন নিলি? ওটা আমার লাগছে, এখন দে। আমারও লাগবে, ওয়েট কর, আমি আগে এসেছি, সো তুই ওয়েট করবি, দে বলছি। রায়ান এগিয়ে আসলে রুদ্র তার হাতের বোতল পিছিয়ে নেয়। দুজনের মধ্যে ছোটোখাটো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। হাতে চাপ লেগে তাদের মুখ গলা টি শার্টে সস লেগে গেল দুজনের কোনো ভাবান্তর হয় না। তারা ব্যস্ত, একে অপরের বিন্দুমাত্র ছাড় দেবে না। দুজনেই মেঝেতে পড়ে গেলে রুদ্র হাত উঁচিয়ে বলে, ওয়েট, একসাথে দুটাতেই সস লাগিয়ে দিচ্ছি, তাহলে তোর আমার কারো অপেক্ষা করতে হবে না। রায়ান শান্ত হয়ে যেয়ে বসে। রুদ্র 2টো বার্গারে সস লাগিয়ে দুজনে মেঝেতে বসে রান্নাঘরে ক্যাবিনেটের উপর পিটেলিয়ে দেয়। রায়ান নিজের বার্গারে কামড় বসিয়ে বলে, রেগে কেন? রুদ্রের চোখ মুখ অন্ধকার করে বলে ওঠে, বলদের রানী আজ আমায় অ্যাভয়েড করেছে। রিজন? ওই ভেবলির ফালতু কথাগুলো শুনে স্টুপিডের মতো ডিসিশন নিয়েছে, তাই আমি ওকে পানিশমেন্ট দিয়েছি। এতেই মহারানী ফুলে ঢোল হয়ে আছে। এত কল করছি, রিসিভ করছে না। রাগ না দেখিয়ে শান্তভাবে বোঝাতে পারতি।
কুল থাকতে বলছিস? সিরিয়াসলি? ও আমার সামনে ডিভোর্সের কথা তুলতে নিয়েছে, এরপরে আমি কি করে শান্ত থাকবো? হ্যাঁ? রায়ান ঠোঁট কামড়ে হেসে বলে, এখন রাগ ভাঙা, তার জন্য সুযোগ তো দেবে। দরজা বন্ধ করে লক করে রেখেছে, কোনো ওয়ে রাখেনি ওর কাছে যেতে। রায়ান উঠে দাঁড়িয়ে বলে, আগামীকাল না হয় রাগ ভাঙাবি, এখন উঠে পড়, ফ্রেশ হওয়া প্রয়োজন। রুদ্র নিজে উঠে দাঁড়ায়, তাকে ফ্রেশ হতে হবে। কথা বলতে বলতে দুজনেই খাওয়া হয়ে গেছে। রান্নাঘরের লাইট অফ করে তারা নিজেদের রুমে পা বাড়ায়। রুদ্র রুমে ঢুকে টি শার্ট খুলতে চেয়েও থেমে যায়। আয়নার প্রতিবিম্বে নিজেকে দেখে নিঃশব্দে হাসে। ফোন হাতে তুলে ফটাফট 3-4টে ছবি তুলে রোদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। সোফায় আয়েশি ভঙ্গিতে বসে বাঁকা হেসে বলে, এখন দেখছি তুই কি করে আমার কাছে না এসে থাকিস, আমাকে রাগ জেগ দেখাস। বলদের রানী, আজ অবধি তো ঠিক করে আমার রাগটাই দেখায়নি। 1 মিনিট না বেরোতেই রোদের রুমের দরজায় করাঘাতের শব্দ হয়, সেই সাথে রোদের অস্থির কান্নামাখা কণ্ঠ শোনা যায়। রোদ বসে হাসতে থাকে, এত সময় তাকে অপেক্ষা করিয়েছে, এখন না হয় রোদ একটু অপেক্ষা করবে। রোদ ভেবে নিল সেরকমটা হয় না। রোদের কান্নার শব্দ বেড়ে গেলে দ্রুত পায়ে দরজা খুলে বেরিয়ে আসে। ততক্ষণে বাড়ির সবাই উপস্থিত। রোদ দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে তার দিকে তাকিয়ে থাকে। রোজকে দেখে রোদের কান্না আরও বেড়ে যায়। তার গালে গলায় টি শার্টে হাত বুলিয়ে বলে ওঠে, আপনার কি হয়েছে? রক্ত কেন বের হচ্ছে? আঘাত পেলেন কি করে? কথা বলছেন না কেন? সবার চোখে মুখে আতঙ্ক। রোজ জবাব দিতে যাবে তখনই রায়ান তার রুম থেকে বেরিয়ে আসে। তারও একই অবস্থা। তা দেখে এবার সকলেই ভয় পেয়ে যায়। নদী হতভম্ব মুখে বলে ওঠে, তোরা দুজন মারামারি করে একে অপরকে এভাবে রক্তাক্ত করেছিস? রায়ান নিজে এগিয়ে এসে আমতা আমতা করে বলে ওঠে, আব না, ওগুলো তো সস তোদের গায়ে এভাবে লেগে আছে কেন? আর এই রাতে তোরা সস দিয়ে কি করেছিস? বার্গার বানিয়ে খেয়েছি, রাত জেগে কাজ করে ক্ষুধা তো লেগেছে, তাই আর কি। নদী আর রেগে থাকতে পারে না। রোদের কান্না থেমে গেছে। সে হাত উঠিয়ে নাকের কাছে নিয়ে নিশ্চিন্ত হয়, ওটা আসলেই সস। মনে মনে রোজের উপর ফুঁসে ওঠে। রাগের মাত্রা আরও বেড়ে যায়। সে কতটা অস্থির হয়ে ছুটে এসেছিল সেটা কি রোজও জানে? বুঝে। আকাশ এগিয়ে এসে মেয়ের চোখের পানি মুছে দেয়। রোজের দিকে তাকিয়ে বিরক্তির সাথে বলে ওঠে, আমার মেয়ে কান্না করছে, ওর কান্না না থামিয়ে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? বেয়াদব। রৌদ্র আশ্চর্য ভঙ্গিমায় আকাশের দিকে তাকায়। রোদকে সামলানোর কথা বলছে তাকে, তাহলে কি তাকে মেনে নিতে শুরু করেছে? এটা কি তার জন্য গ্রিন সিগন্যাল? আমাদের এটা ভাবলে ও নিজের মুখের স্বভাবগত কারণে চুপ রাখতে পারলই না, মুখ ফুসকে বলেই ফেলে, আই হ্যাভ এ কোশ্চেন চাচু। যখন আমার আকিকা হয়েছিল সেই সময় তুমি কি মনে মনে আমার দুটো নামের সাথে বেয়াদব নামটাও রেখে দিয়েছিলে? তুমি যেভাবে আমায় বেয়াদব বলতে থাকো, মাঝে মধ্যে আমি নিজেই আমার দুটো নাম ভুলে যাই। আকাশ আরও একবার তাকে বেয়াদব উপাধি দিয়ে হনহনিয়ে চলে যায়। বাকিরাও ঘুমো ঘুমো চোখে চলে যায়। রায়ান এক পলক রৌদ্র ও রোদের দিকে তাকিয়ে নিচের রুমে ঢুকে যায়। রৌদ্র রোদের দিকে এগিয়ে আসতে নিলেই রোদ তার লাল ও টকটকে নাক ফুলে বলে ওঠে, আপনি আমার সাথে কথা বলবেন না, তার ছেঁড়া লোক, সব কিছু হেয়ালি মনে হয়। জানেন আমি কতটা ভয় পেয়েছি, কিভাবে এখানে ছুটে এসেছি। থাকুন আপনি আপনার এইসব ফালতু মজা নিয়ে, কথা বলতে আসবেন না। আসলে আব্বুর কাছে আপনার নামে নালিশ করব। আপনি আমায় বিরক্ত করেন। রোদ এক হাতে তার চোখ মুখ মুছে নিতে নিতে চলে যায়। রোদ তাকে আর থামায় না। আগামীকাল না হয় রাগ ভাঙাবে, এখন কিছু বললে বাড়ির লোক জড়ো হতে সময় লাগবে না। রোজ নিজের রুমে ঢুকে লক করে ওয়াশরুমের দিকে পা বাড়িয়ে বলে, ও লাস্টে কি বলে গেল? ওর বাবার কাছে নালিশ করবে আমি ওকে বিরক্ত করি? হোয়াট? আমি বখাটে না ইফটিজার, ওকে কেন বিরক্ত করব? বলদের রানী, কাল তোর হচ্ছে। কিছু বলি না বলে সাহস খুব বেড়ে গেছে, আমায় রাগ দেখায়। চাপড়ে সোজা করে দেওয়া উচিত বেয়াদবটাকে। কিছু আবার বলাও যায় না। আদুরে দুলালি, নাকের পানি চোখের পানি এক করে নেয়। দীর্ঘশ্বাস ছেড়ে রুদ্র অল্প সময়ের মাঝে ফ্রেশ হয়ে নেয়। রুমে ফিরে এসে লাইট অফ করে ধপ করে বিছানায় শুয়ে পড়ে। বালিশে মুখ ডুবিয়ে চোখ জোড়া বন্ধ করে নিতেই রোদের কঞ্জনরত মুখশ্রী ভেসে ওঠে। মুচকি হেসে বলে, তোর ভালোবাসা তোর মতোই মারাত্মক আমার পিচ্ছি বউ। আজ তুই আমার জন্য কান্না করেছিস বলে কোনো অনুশোচনা হচ্ছে না, আমার হবেও না। তোর হাসি কান্না সব কিছুর একমাত্র আমিই হব, এই ব্যাপারে কোনো দয়ামায়া দেখাবো না। তিনজন ব্যাগ কাঁধে চেপে নেমে আসে। আজকে পরীক্ষা শেষ হলে তাদের কোনো চিন্তা নেই। এরপর থেকে বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। অরিন পূর্বের পরীক্ষাগুলো না দিলেও বাড়ির সবাই তার ছোটাছুটি করা দেখে এখন জোরপূর্বক বাকি পরীক্ষাগুলো দিতে পাঠাচ্ছে। তিনজন সদর দরজা অবধি যেয়ে থেমে যায়।
পেছনে ঘুরে দাঁড়ালে দেখতে পায় রুহি ফোন হাতে এক প্রকার ছুটে আসছে। তার গলার স্বর শুনেই থেমে গিয়েছিল তারা। রুহি রায়হান আর মারিয়ার সামনে এসে দাঁড়িয়ে বলে, আয়নের বাড়ি থেকে জিজ্ঞেস করেছে বিয়েটা কোথায় হবে, তোরা কি বলিস? মারুকে জিজ্ঞেস করো ওর কোন প্লেস ভালো লাগে। রায়নের কথা শুনে রুহি মারিয়ার দিকে তাকায়। মারিয়া আমতা আমতা করে বলে, ইয়ে না মানে ওদের জিজ্ঞেস করো। মারিয়া আঙুল উঠিয়ে রোদ, অরিন, মেঘার দিকে তাক করে। রুহি সেই দিকে ওর প্রশ্নাত্মক চোখে তাকায়। রোদরা এগিয়ে এসে সোফায় বসে। তিনজন একে অপরের দিকে তাকিয়ে হেসে বলে, সিলেট, চট্টগ্রাম, সুন্দরবন। রোদ মেঘার বলা চট্টগ্রাম সিলেট শুনে তারা স্বাভাবিক থাকলেও অরিনের বলা সুন্দরবন শুনে থতমত খেয়ে যায়। অরিন তাদের মুখ দেখে ভ্রু নাচিয়ে বলে, এভাবে তাকিয়ে কেন আছো? সুন্দরবন ইজ বেস্ট। ওখানে বিয়ে হলে দারুণ একটা ঘোরার প্লেস পাবো, প্লাস বাঘ শিকার করতে পারবো, পুরো একটা অ্যাডভেঞ্চার হয়ে যাবে। ইফতি ডাইনিং টেবিল থেকে গলা উঁচু করে বলে ওঠে, তুই দুধ ভাত, তাই চুপচাপ বসে থাক। অরিন গোল গোল চোখে তার মায়ের দিকে তাকায়। ইফাত মুখ চেপে হেসে বলে ওঠে, আজ অবধি আমি নিজেও এতটা কঠিনভাবে কোথাও অপমানিত হইনি। আর তুই বুড়ি হয়েও দুধ ভাত উপাধি পাচ্ছিস, সে মানিও আপু। পেটু মোটু, ইফাদের বাচ্চা। অরিন তার দিকে তেড়ে যেতে নিলেই ইফতি ধমকে বলে ওঠে, এই ওরু, ওর গায়ে হাত তুলে তোর পিঠের কোমরে সব কটা হারামি আজ ভাঙবো। অরিন দমে যায়। ইফাদের দিকে তাকিয়ে ফোঁসফোঁস করতে থাকে। রুহি দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে, তোরা পরীক্ষা দিতে চা, এই নিয়ে আমি না হয় পরে কথা বলবো। রোদ মেঘা দাঁড়িয়ে যাওয়ার আগেই অরিন উঠে পড়ে। ব্যাগ কাঁধে ঝুলিয়ে ধপধপ করে হেঁটে যেতে যেতে সামনের ফুলদানিটা চোখে পড়ে। রাগের বহিঃপ্রকাশ হিসেবে ওটাকে বেছে নেয়। ফুলদানির সবগুলো কৃত্রিম ফুল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে বেরিয়ে যায়। ফুলদানি ভাঙলে ভাঙা ফুলদানি তার পিঠেই পড়বে, সেই ভয়ে ফুলদানিতে আর হাত দেওয়া হয় না। তাকে চলে যেতে দেখে তার পিছু পিছু রোদ মেঘা ছুটে। ইফতি আর্তনাদ করে বলে, দেখেছো কি পরিমাণ বেয়াদব হয়েছে? এই বয়সে রাগ দেখায়, বেরিয়ে গেল কেন? এখানে থাকলে আজ হয়েছিল, বেয়াদব একটা। রায়ান গলা খাকারি দিয়ে বলে, থাক না চাচিমা, জাস্ট ফুলই তো ফেলেছে, আমি তুলে দিয়েছি। রায়ান উঠতে নিলে ইফতি তাকে থামিয়ে দেয়। তোকে তুলতে হবে না, আমি লোক ডেকে তুলে নিব। তোকে আর কি বলবো, তুই জেনে বুঝে দেখে শুনে ঝড় নিজের ঘরে তুলছিস। রায়ান মাথা নামিয়ে হেসে দেয়। বিড়বিড় করে বলে, ওই ঝড়টাকে আমি আরও কতগুলো বছর আগে থেকে চেয়ে আসছি। ওই ঝড়ের এলোমেলো হতে আমার কত তাড়া, তুমি কি আর তা বুঝবে চাচিমা? ইফতি তার কাছে চলে যায়। মারিয়া ইফাদের সাথে কথা বলার ভাব ধরে উপরে উঠে যায়। রায়ানের সামনে থাকলে লজ্জা পাচ্ছে। শুধু রায়ান নয়, এইবারই সবার সামনে যেতেই সে লজ্জা পাচ্ছে। সবাই এখন জেনেছে সে আয়ানকে ভালোবাসে। এরকম লজ্জা তো সে আয়ানকে ভালোবাসি বলার সময়ও পায়নি। চোখ জোড়া বুঝে বড় বড় শ্বাস ছেড়ে রুমে পা রাখে। ইফাত তার পেছনে রুমে চলে আসে। মারিয়া নিজের বিছানায় রুহিকে দেখে অপ্রস্তুত হয়ে যায়। ধীরগতিতে এগিয়ে যেয়ে রুহির পাশে বসে। রুহি তাকে দেখে মুচকি হেসে বলে ওঠে, এবার এই জিনিসগুলো আমাদের নয় বলে এখনও ঠিকঠাকভাবে আছে, তাই না মারু? মারিয়া জবাব না দিয়ে হাসার চেষ্টা করে। রুহি তার হাসি দেখে নিজের হাসি মিলিয়ে নেয়। শান্ত স্বরে বলে ওঠে, আমার থেকে কেন লুকিয়ে গেলি? আমি কি কখনো তোর সাথে সেরকম কোনো আচরণ করেছি যার জন্য তোর মাঝে কোনো জড়তা কাজ করেছে? আমার সাথে কথা বলতে এত সংকোচ হয়? আমি তো সবসময় তোর সাথে ফ্রেন্ডলি থেকেছি, তাহলে তোর জীবনের এত গুরুত্বপূর্ণ একটা কথা কি করে আমার থেকে লুকিয়ে গেলি? মারিয়া তার অভিমান বুঝতে পেরে দু হাতে চাপটে ধরে, কাঁধে মাথা এলিয়ে দিয়ে বলে ওঠে, তোমরা কখনোই আমায় কোনো কিছুর অভাব ফিল করতে দাওনি। যা যখন চেয়েছি পেয়েছি। এখন ওই মানুষটাকে আমি এতটা চাই, মানুষটা যদি কখনো আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে তোমরা জেনে খুবই কষ্ট পেতে। ভেবে রেখেছি আগে নিশ্চিত হব, এরপর তোমাদের বলবো। রুহি প্রত্যুত্তর না করে তার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। মারিয়া যে ভুল কিছু বলেনি। রোদ, অরিন, মেঘাকে দেখে মাহুয়া, সায়রা, শুভ্র এগিয়ে আসে। শুভ্র হেসে ভ্রু নাচিয়ে বলে, কিরে গন্ডি মাইয়া, আজ কাকে ধোলাই করার কথা ভাবছিস? তোর চোখ মুখ কিন্তু সুবিধা ঠেকছে না। অরিন কটমট চাহনি নিক্ষেপ করে বলে, তোকে ধোলাই করব, শুধু ধোলাই না, তুই যদি আর একটা সেকেন্ড এরকম কমেডিয়ান হাসি দিয়ে এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে আমার লাইফের ফার্স্ট মার্ডার তোকে দিয়েই শুরু করব। শুভ্রের হাসি ধপ করে মিলিয়ে যায়। বড় বড় চোখ করে বলে, আমার হাসি কমেডিয়ানদের মতো? অরিন তাকে অগ্রাহ্য করে জানলার বাইরে তাকায়। শুভ্র ভ্রু কুঁচকে রোদ ও মেঘা দিকে তাকায়।
দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। মাহুয়া অরিনের কাঁধে হাত রেখে বলে, এই অরু, তোর কি হয়েছে রে? মুড অফ? সায়রাও নরম কণ্ঠে বলে ওঠে, তোর কি মন খারাপ? অরিন মুহূর্তেই রূপ পাল্টে ফ্যাস ফ্যাস করে বলে ওঠে, না রে, মন খারাপ না, আমার তো কপাল খারাপ। নিজের জন্মদাত্রী মা জননী সবার সামনে আমার ইজ্জতের দফারফা করে, ছোট ভাইটাও ছাড় দেয় না। কিছু বলতে গেলেই সেই মা জননী আবার হুমকি ধমকি দেয়। আদরের ছেলে গায়ে যেন হাত না তুলি। আমার জীবনে ভালো কিছু আর নেই। শুভ্র দাঁত কিরমির করে বলে ওঠে, ড্রামা কুইন একটা। আমি ভেবে নিয়েছি কি না কি হয়ে গেছে। চাচিমা তোর সাথে যেটা করে ঠিকই করে। স্যার চলে আসায় অরিন আর কিছু বলতে পারে না। সবাই নিজেদের জায়গায় বসে পড়ে। অরিন বিনা বাক্যে চোখের পানি বসে নাক টেনে বলে ওঠে, আমার কষ্ট কেউ বোঝে না, সবকটা নির্দয় নিষ্ঠুর পাষাণ। বলবো না আর কাউকে কিছু। হো? রোদ মেঘা তা শুনে ঠোঁট চেপে হাসে, নিজেদের হাসি দমিয়ে রাখে। অরিনকে তাদের থেকে ভালো কে বুঝবে? সেকেন্ড বাদে রূপ পাল্টে নেবে। কোচিংয়ের গেট থেকে সারি সারি ছেলে মেয়ের দল বেরিয়ে আসে। কেউ বা উচ্ছ্বাসিত পরীক্ষা শেষ হয়ে যাওয়ার জন্য, আবার কেউ চিন্তিত এরপর তারা কিভাবে নিজেদের প্রস্তুত করবে সেই ভাবনায়। রোদ, অরিন, মেঘা, মাহুয়া, সায়রা, শুভ্র 6 জন একদম নিশ্চিন্ত। রোদ জানে সে ফাইনালে গিয়ে পাশ করে যাবে। অরিন বরাবরই না পড়ে 1-2-এর জন্য পাশ করে যায়। মেঘা ব্যস্ত থাকে বইয়ের মাঝে, তাই তার পরীক্ষা নিয়ে কোনো ভয় নেই। অবশ্য ভালো কিছুই করবে। শুভ্র পড়াশোনা নিয়ে মনোযোগী, তবে মাহুয়া, সায়রা অরিনের দলে। তার মতোই 1-2-এর জন্য পাশ করে যাওয়া ছাত্রী। পড়াশোনা নিয়ে ভাবনা তাদের সময় নেই। 6 জন নিজেদের আলাপে ব্যস্ত হয়ে বেরিয়ে আসলে সামনে কয়েকটা ছেলেমেয়েদের চটলা দেখতে পায়। আগ্রহী হয়ে দ্রুত সেদিকে যায়। কাঙ্ক্ষিত জায়গায় এসে নাকমুখ কুঁচকে নেয়। রোজ রায়ান দাঁড়িয়ে আছে, আর তাদের দুজনের মাঝে মারিয়া দাঁড়িয়ে। রোজ অফিসিয়াল গেট আপে, ওপরে কালো কোট খুলে রেখেছে। রায়ান বাড়ির টি শার্ট ট্রাউজার পরে এসেছে। মারিয়ার পরনে লেডিস জিন্স, ওভারসাইজ টি শার্ট, গলায় স্কার্ফ ঝুলিয়ে রাখা। তাদের সকলের দৃষ্টি আকর্ষণের কারণে 3 জনই চোখের সানগ্লাস খুলে পকেটে রাখে। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের মাঝে মারিয়াকে কেন যেন লেডি লিডার মনে হচ্ছে। রোদরা ভেবে পায় না এরকম অদ্ভুত এন্ট্রি নেওয়ার মানে কি। তারা বাকিদের পাশ কাটিয়ে 3 জনের সামনে দাঁড়ায়। 6 জনকে দেখে রোজ ও রায়ান, মারিয়া নিজেদের সানগ্লাস খুলে সোজা হয়ে দাঁড়ায়। অরিন নাক মুখ কুচকে বলে, তোমরা এখানে কি করছো? মারিয়া ঠোঁট জোড়া এলিয়ে হেসে বলে, দা ভাই বলেছে আজ আমাদের কোথাও ঘুরতে নিয়ে যাবে। মেঘা অবাক স্বরে বলে, কিন্তু দা ভাই তো অফিসে রয়েছে। রোদ্র চুলে হাত চালিয়ে বলে, অফিস তো এভরিডেই আছে। রায়ান গাড়ির দরজা খুলে দিয়ে বলে ওঠে, কথা না বাড়িয়ে সবগুলো গাড়িতে ওঠ। রায়ানের আদেশে সবাই একে একে গাড়িতে উঠে বসে। অরিন নেচে কুদে মেঘার সাথে উঠতে নিলে রায়ান তার হাত চেপে ধরে। অরিন চোখ পিটপিট করে বলে, হাত কেন ধরেছেন? উঠতে দিন, আমি যাব না। তুই আমার পাশে বসবি। কোন দুঃখে? আমার হাতে থাপড় খাওয়ার দুঃখে। বয়সে বড় বলে সবসময় থাপ্পড় দেওয়ার হুমকি দেন। আমার গালকে আপনি সরকারি মনে করেন, না নিজের সম্পত্তি মনে হয়? জালেম লোক কোথাকার। শুধু তোর গাল নয়, তুই পুরোটাই আমার প্রপার্টি। নেক্সট একটা ওয়ার্ড বের করলে প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে থাপ্পড় তোর গালে পড়বে। চুপচাপ উঠে বস। রায়ান তাকে শাসিয়ে হাত চেপে ধরেই পেছনে উঠে বসে। অরিন 12 কয়েক নিজের হাত ছাড়ানোর চেষ্টা করলেও সফল হয় না। একসময় থেমে যায়। মুখ বাড়িয়ে নিয়ে এসে সিটের উপরে মাহুয়া, সায়রা, শুভ্র, মেঘার সাথে কথা বলতে থাকে। রায়ান অপলক চোখে তার দিকে তাকিয়ে থাকে। আপাতত তার কাছে একটাই, উঠছিস না কেন? রোদের প্রশ্নে রোদ অন্যদিকে মুখ করে বলে, আপনি এসেছেন কেন? বাউন্ডুলে হয়ে ঘুরে বেরিয়ে আমার ভাইয়ের উপর সব কাজ চাপিয়ে দেন। আমি তোর ভাইয়ের এক্সাম নিচ্ছি, নিজের বোনকে আর এমনি এমনিই দিয়ে দেব? তোর বাপ তো আমায় কম সাফার করাচ্ছে না, আমার কলিজা জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করছে। আমার আব্বু আপনার চাচু হয়, ঠিক করে কথা বলুন। ঠিক করে কিভাবে কথা বলবো? তোর মুখ দেখতেই পাচ্ছি না। ওই মুখ না দেখলে আমার সব এলোমেলো হয়ে যায়, ব্রেন কাজ করে না, হাড় যে অচল হয়ে পড়ে। রোদ দাঁতে দাঁত চেপে শক্ত চোখে নিজেকে সামলে নেয়। এত তাড়াতাড়ি গড়ে গেলে তার সাথে একই কাজ বারংবার করবে। মুখ ঘুরিয়ে রেখে বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নেয়। সেই সাথে সাথে অবাক হয়, একবার রোদ্রের থেকে মুখ ফিরিয়ে রেখেছিল বলে তার ঘাড় চেপে কতটা কঠিন কথা শুনিয়েছিল, আর আজ কতটা পরিবর্তন। তাকে প্রেমময় বাক্য শোনাচ্ছে। সত্যি কি পরিবর্তন, নাকি সবটা তাকে মানানোর জন্য? রোদ এবার আর গলে যায় না। নরম নরম আদুরে আচরণ দেখিয়ে তার স্বীকারোক্তি নিয়ে নিয়েছে।
নয়তো তার মতো অভিমানী মেয়েকে মানিয়ে নেওয়া কি এতটাই সহজতর ছিল? রোদ। অতি সন্তর্পণে এতটা মাধুর্য মেশানো নাম শুনে রোদের গা জুড়ে শীতলতা ছুঁয়ে যায়। চমকে চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখে রুদ্রকে নিচের দিকে ঝুঁকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। ঝুঁকে থেকেও যেন তার থেকে উচ্চতায় অনেকটা বেশি। রোদ বা হাতে বুকে ঠেলে বলে, এভাবে মুখের উপর ঝুঁকে আছেন কেন? দূরে সরুন, মানুষ দেখছে। রোদের মাথার উপর পিছন দিকে তাকায়। ওখানে অনেকেই দাঁড়িয়ে আছে, ছেলে মেয়ে উভয়ের উপস্থিত আছে। আচ্ছা, এখানে ছেলেগুলো কি রোদকে দেখে? কিভাবে দেখে? তার মতে গভীর চোখে, মুগ্ধ দৃষ্টিতে, পনের ঘরে মোহকস্তর নেয়। রোদের চোখ দুটো জ্বলে উঠে, মস্তিষ্কে উত্তপ্ততা ছড়িয়ে যায়। হাসির রেশ লেগে থাকা ক্লিন সেভ করা সোয়ালদয় শক্ত হয়ে আসে। রোদ সেসবে কিছুই দেখতে পায় না। সে তো মাথা নিচু করে রুদ্রকে ঠেলতে ব্যস্ত, কিন্তু এক চুল পরিমাণও সরাতে পারছে না। রুদ্র নিজের পেছনে রায়ান ও অরিনের উপস্থিতি নিয়ে ভাবে না, আর নাইবা চারিপাশে অবস্থানরত লোকদের কথা ভাবে। ছটফট করতে থাকা রোদের মাথার পেছনে চেপে ধরে বাগালে গভীর সাথে নিজের ঠোঁট জোড়া ছুঁয়ে দেয়। মিনিটের মতো কয়েক সময় চেপে ধরে উঠিয়ে নেয়। রোদ নিজের বাগালে হাত রেখে হতবিহ্বল হয়ে বলে, এটা আপনি কি করলেন? আমার মান ইজ্জত ডুবাতে উঠে পড়ে লেগেছেন দেখছি। রাস্তাঘাটে মানুষের সামনে এগুলো কি করছেন? রুদ্রের চোখ দুটো তখন রোদের পিছনের একদল ছেলের উপর। থমথমে মুখে বলে ওঠে, মান ইজ্জত আরও ডোবাতে না চাইলে দ্রুত গাড়িতে উঠছি। রোদের রাগ তেমন একটা ভ্রুক্ষেপ করে না। গাড়ির দরজা খুলে দিলে রোদ চুপচাপ উঠে বসে। রোদ ঘুরে এসে ড্রাইভারিং সিটে বসতেই অরিন পেছন থেকে মিটপিটিয়ে হেসে বলে, দা ভাই, আমরা কিন্তু কিছু দেখিনি। রোদ চোখ মুখ খিচে দু হাতে ওড়না খামচে ধরে। এদের কথা তো তার মাথায় ছিল না। আজ বাড়ি ফিরে তার যে কী হবে। রৌদ্র ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে রায়ান এক হাতে অরিনের মুখ চেপে নিচু করে নেয়। শান্ত স্বরে বলে, তুই গাড়ি স্টার্ট দে। রৌদ্র গাড়ি স্টার্ট দেয়। রায়ান অরিনের মুখ থেকে হাত নামাতেই অরিন দাঁত কিরমির করে বলে ওঠে, ওভাবে আমার মুখ কেন চেপে ধরেছেন? কি এমন বলেছি? হ্যাঁ, রৌদ্রকে যে কথাটা বলেছিস সেম কথা নিচে শুনতে না চাইলে চুপচাপ বসে থাক। অরিন ভেংচি কেটে মুখ ফিরিয়ে নিতেই চোখ দুটো তার হাসিতে ভরে ওঠে। জানালার বাইরে আঙুল তাক করে রেখে চিৎকার করে বলে, শুভ্র, ওই দেখ তোর গার্লফ্রেন্ড হেঁটে যাচ্ছে। শুভ্র বুঝতে না পেরে বাহিরে তাকায়। রাস্তায় এক পাগলি মেয়েকে হাঁটতে দেখে ফুঁসে ওঠে। পিছনে ঘুরে বলে, ওটা তোর ভাইয়ের গার্লফ্রেন্ড। হ্যাঁ, আমিও তো তাই বলছি, ওটা তোর গার্লফ্রেন্ড। আমার সবগুলো বড় ভাইয়েরই বউ ফিক্সড করা আছে, বাকি শুধু তুই। ওটা তোরই প্রেমিকা। কি বিউটিফুল প্রেমিকা তোর। জিতছস ভাই, তুই জিতছস। শুভ্র অরিনকে মারার জন্য হাত তুলতেই গাড়ি থেমে যায়। রোদ রায়ান ব্যতীত বাকিরা সকলেই ভয় পেয়ে যায়। রোদ রেগে গেছে কিনা। রোদ সবার নীরবতা দেখে ভ্রুকুচকে বলে, তোরা এখানে বসে আছিস কেন? চলে এসেছি তো। সকলে অবাক হয়ে প্রশ্ন ছাড়াই নেমে যায়। রোদ সবার আগে নেমে এসে পিছু পিছু বাকিরা চলে যায়। লোহার বড় গেট ঠেলে ভেতরে ঢুকে সবার চোখে মুগ্ধতা ফুটে ওঠে। যতদূর অবধি চোখ যায় শুধু সূর্যমুখী উঁকি দিচ্ছে যেন। মাথার উপর বিস্তৃত নীল আকাশ, ভাসমান মেঘের অস্তিত্ব, সূর্যের নরম আলোয় উত্তপ্ততা। এত বড় সূর্যমুখীর বাগান দেখে তারা বিস্ময়ে দাঁড়িয়ে পড়ে। মারিয়া বিস্মিত কণ্ঠে বলে, এটা কার বাগান? রোদ তাদের সকলের সামনে রোদের কাজ জড়িয়ে ধরে। ঠোঁটে হাসি ফুটিয়ে বলে, মিসেস আদ্রিয়ান আহমেদ রুদ্রের। তুই এটা রোদকে গিফট করেছিস? মেঘার প্রশ্ন শুনে রুদ্র ঘাড় নাড়ায়। অরিন চঞ্চল হয়ে বলে ওঠে, আমরা এখানে ঘুরতে পারি? জিজ্ঞেস কেন করিস? নিজেদের কাজ শুরু করে দে। সবাই মিষ্টি হেসে ছুটে যায়। রায়ানও তাদের পিছনে পিছনে দ্রুত কদমে চলে যায়। রোদ আর চোখে তাকিয়ে বলে, আজ ফুট করে এখানে কেন নিয়ে এসেছেন? মাই উইশ। রোদ তপ্ত শ্বাস ছেড়ে নিজের কাঁধ থেকে রৌদ্রের হাত ছাড়ানোর চেষ্টা করে। রৌদ্র হাত তো আরও জোরালোভাবে চেপে গম্ভীর স্বরে বলে ওঠে, রাগ কেন করে আছিস? রোদ অভিযোগের সুযোগ পায়, ফুঁসে উঠে বলে, হ্যাঁ, রাগ করব না? আমার তো খুশি হওয়ার কথা, তাই না? যখন তখন এসে গালের উপর হামলে পড়েন। একবারও কি ভেবে দেখেন সকালে আমি কত শত প্রশ্নের সম্মুখীন হই, কত জেরায় পড়তে হয়। দ্যাটস মিন গালে বাইট করেছি তাই রেগে আছিস? রোদের নিশ্চুপ থাকা রোজের জবাব পেয়ে যায়। ফোঁস করে শ্বাস ছেড়ে বাকিদের দিকে তাকায়। সবগুলো ততক্ষণে আরও ভেতরে চলে গেছে। রোজ বিনা বাক্যে রোদের হাত চেপে উল্টো দিকে নিয়ে যেতে থাকে। রোদ কোনো রকম পা মিলিয়ে কপাল কুঁচকে বলে ওঠে, ওভাবে ওদিকে কোথায় নিয়ে যাচ্ছেন? রোজ জবাব না দিয়ে তাকে টেনে একটা জায়গায় দাঁড় করায়।
ঘাড় ঘুরিয়ে পেছনে এদিক সেদিক তাকালে রোদও তার মতো মুখ বাড়িয়ে এদিক সেদিক তাকিয়ে দেখে। বোঝার চেষ্টা করছে রোদ্র আসলে ঠিক কী দেখছে। দেখার মতো কিছু খুঁজে না পেয়ে সোজা হয়ে দাঁড়াতেই চোখ মুখ কুঁচকে কিছু বলতে নিতেই হতভম্ব হয়ে যায়। কাঁধ থেকে ব্যাগ তার খসে পড়ে। দু হাতে রৌদ্রের প্রশস্ত বুকে ঠেলে দূরে সরানোর চেষ্টা করলে রৌদ্র তার কাছে আরও এক মুঠো এগিয়ে আসে। এক হাতের মুঠোয় রোদের হাত দুটো চেপে ধরে, নিজের অপর হাত জায়গা করে নেয় রোদের কোমরে। নিজের কাজও শেষ করে রোদের রক্তিম ঠোঁটজোড়া মুক্ত করে দেয়, সেই সাথে সাথে হাত দুটোও মুক্ত করে। ডান হাতের বুড়ো আঙুল দিয়ে রোদের ভেজা ছোট মুছে দিয়ে বলে ওঠে, কাল এরকম আদর করিনি ঠিক আছে, কিন্তু বুকে নিয়ে কতটা আদরের সাথে তোকে বুঝিয়েছি সেটা মনে নেই? কামও যে দিয়েছি ওটা ঠিকই মনে রেখেছিস বলদের রানী। আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।